আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আবারও তোমাদেরকে স্বাগতম। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে আমাদের আজকের আলোচনা রয়েছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। চলো আমরা শুরু করি আমাদের আজকের লেসন। আমি প্রথমে তোমাদেরকে সিম্পল সেন্টেন্সের সংজ্ঞাটা জানিয়ে দেব। সিম্পল সেন্টেন্স কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ সিম্পল সেন্টেন্স? যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। তাহলে সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হ্যাভিং ওয়ান সাবজেক্ট অ্যান্ড ওয়ান ফাইনাইট ভার্ব। তো এখানে দেখো যে একটা সাবজেক্ট রয়েছে আর কি রয়েছে, একটি ফাইনাইট ভার্ব রয়েছে। তো আমরা একটা উদাহরণের মাধ্যমে এই বিষয়টা ক্লিয়ার করা যেতে পারে। আই স হিম রানিং, আমি তাকে দৌড়াতে দেখলাম। কি দেখলাম? দৌড়াতে। দেখো, আমি যদি এইটুকু এই রানিংটাকে ঢেকে রাখি, রানিংটা আমি ঢেকে রাখলাম, আই স হিম, আমি তাকে দেখলাম। কিন্তু আমি যদি এই সটাকে বাদ দিয়ে দিই, আই হিম রানিং, তাহলে এটা কোনো বাক্যের স্ট্রাকচার হয় না, কোনো টেন্সের স্ট্রাকচারে আসে না এবং সেটা অর্থ ক্লিয়ার করে না। আমি তাকে দৌড়াতে, এটা বললে তো অর্থ ক্লিয়ার হবে না। কিন্তু আই স হিম রানিং বলে, রান কিন্তু একটা ভার্ব, আবার স একটা ভার্ব। তাহলে আমি দেখতে পাচ্ছি কি, আই স হিম রানিং, আমি তাকে দৌড়াতে দেখলাম। আমার এখানে রানিংটাকে বাদ দিলে স ভার্বটা অর্থ প্রকাশ করলো, আমি তাকে দেখলাম, এটুকু বললে কিন্তু অর্থ হয়ে যাচ্ছে। তাহলে কি আসলো? যে ভার্ব নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে সেই ভার্বটাকে আমরা বলছি ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। আর যে ভার্ব নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। প্রিয় শিক্ষার্থীরা, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড শিখতে গেলে তোমাদের অর্থটা জানা খুবই দরকার। আমি তোমার জন্য আবার রিপিট করছি। যে সেন্টেন্সে একটি সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। একটা ফাইনাইট ভার্ব এর সাথে কিন্তু অনেকগুলো নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। তোমরা নন ফাইনাইট ভার্ব বলতে আমরা জানি যে এটা 3 প্রকার। সেখানে পার্টিসিপল থাকে, জিরান্ড থাকে, ইনফিনিটিভ থাকে। তো সেটা থাকতে পারে, কিন্তু তোমাকে সিম্পল হতে বলে কমপক্ষে একটি সাবজেক্ট থাকতে হবে, একটি ফাইনাইট ভার্ব থাকতে হবে। আমি যদি আরেকটা উদাহরণ বলি, সাপোজ হি ওয়ান্টস টু প্লে ফুটবল। দেখো, এই জায়গাটাতে হি ওয়ান্টস টু প্লে ফুটবল, এই জায়গাটাতে কি আছে? আমি যদি এটাকে ঢেকে দাও যে হি ওয়ান্টস টু প্লে ফুটবল, আমি যদি এইটা বাদ দাও তাহলে হি ওয়ান্টস ফুটবল, সে ফুটবল চায়, অর্থ ক্লিয়ার। তাহলে যে ভার্ব নিজেই তার অর্থ প্রকাশ করে সেই ভার্বটাকে তুমি ফাইনাইট ভার্ব বলবা। কিন্তু যদি এটা ঢেকে দাও, হি টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে, এটা বললে কিন্তু বাক্য ইনকমপ্লিট থেকে যায়। তো যে ভার, এই প্লে কিন্তু ভার কিন্তু ইনকমপ্লিট। দেখো, এইটার সাধ্য ছাড়াও প্রকাশ করতে পারছে না। হি টু প্লে ফুটবল, সে ফুটবল খেলতে, এটা বললে কি তোমার লিসেনার কি বুঝতে পারবে, তোমার পাঠক কি বুঝতে পারবে? কিন্তু তুমি যদি বলো হি ওয়ান্টস ফুটবল, সে ফুটবল চায়, এটা দিয়ে কি অর্থ ক্লিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ফাইনাইট ভার্ব মানে সিম্পল সেন্টেন্স হতে গেলে একটি সাবজেক্ট লাগবে আর একটি ফাইনাইট ভার্ব থাকতে লাগবে, অবশ্যই লাগবে। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। চলো আমরা একটু সামনে যাই। আমরা এইবার যে বিষয়টা দেখব, কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, আমরা সিম্পলটাকে পুরোটাই বাদ দিই। কমপ্লেক্স সেন্টেন্স, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কমপ্লেক্স সেন্টেন্স? এখানে তোমাকে বলে রাখি, একদম সিম্পলি তুমি চিন্তা করবা। আর বেসিক্যালি আমার এই ক্লাসটা যারা বিগিনার তাদের জন্যই, তোমরা একটু ফলো করো। যে সেন্টেন্সে একটি সাবঅর্ডিনেট ক্লজ এবং একটি প্রিন্সিপাল ক্লজ থাকে, আমি ছোট্ট করে লেখার চেষ্টা করছি। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ, CLAUSE ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট
ক্লজ থাকে। প্রিয় শিক্ষার্থীরা, একটু মনোযোগ দাও তোমরা এখানে। কমপ্লেক্স সেন্টেন্স, যার বাংলা অর্থ জটিল বাক্য। তো এই জটিল বাক্য আসলে জটিল নয়। আমার এখানে বাক্যের কি উপাদান দরকার? একটি প্রিন্সিপাল ক্লজ। এই প্রিন্সিপাল মানে কি? এটা একটা স্বাধীন। আর ক্লজ মানে হলো খণ্ডবাক্য। আর সাবঅর্ডিনেট হলো পরাধীন। পরাধীন মানে কি? যে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। স্বাধীন মানে কি? যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে, অর্থ প্রকাশ করার জন্য কারোর উপর ডিপেন্ড করে না। তো প্রিন্সিপাল ক্লজটাকে আবার আমরা অন্যভাবে বলতে পারি ইনডিপেন্ডেন্ট ক্লজ। আর এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ। এর ইংরেজি সংজ্ঞার ক্ষেত্রে আমরা যদি বলি, আমরা কি বলতে পারি? হোয়াট উইল বি দ্য definition of complex sentence? In this case, we can say that complex sentence is a sentence having one principal clause and one or more than subordinate clauses. Okay, now let us see an example about complex sentence. This is the man who is my brother. আমি প্রায় এই ধরনের উদাহরণটা প্রায় দিয়ে থাকি, কারণ এটা বুঝতে একটু সুবিধা রয়েছে। দেখো এইখানে দিস ইজ দ্য ম্যান হু ইজ মাই ব্রাদার। আমরা এই পুরো সেন্টেন্সটিকে দুইটি পার্টে বিভক্ত করেছি। আমি এই যে দিস ইজ দ্য ম্যান, একটা ছোট একটা পার্ট, হু ইজ মাই ব্রাদার এই আর একটা পার্ট। তোমরা এই যে আমাদের বিগিনার শিক্ষার্থী যারা রয়েছে, তোমরা অনেক সময় ক্লজটা বুঝতে তোমাদের সমস্যা হয়। আমি আগেই বলেছি, কিন্তু ক্লজ মানে হচ্ছে খণ্ডবাক্য। তো এইটা পূর্ণাঙ্গ বাক্য, আর এই যখন পার্ট হচ্ছে তখন সেটা ক্লজ খণ্ডবাক্য। তো তুমি দেখো, দিস ইজ দ্য ম্যান, দিস ইজ মিস্টার খান, দিস ইজ মাই ব্রাদার, দিস ইজ ডক্টর শামসুজ্জোহা, হ্যাঁ, হোয়াট এভার। তাহলে ইট ইন্ডিকেটস দ্যাট ইটস আ ফুল মিনিং। ইটস আ ফুল মিনিং। এ হলো সেই লোকটি, এ হচ্ছে আমার ভাই, এই দিস ইজ মিস্টার করিম। কিন্তু এইটা পূর্ণ অর্থ প্রকাশ করেছে, তার মানে এটাকে আমরা বলতে পারি এটা হলো, পি দিয়ে বুঝিয়ে দিলাম, প্রিন্সিপাল ক্লজ। আর এইটা হু ইজ মাই ব্রাদার, দেখো আমি যদি এই অংশটা বাদ দিই, আমি ঢেকে রাখলাম এই পুরো অংশটুকু, দিস ইজ দ্য ম্যান থেকে ঢেকে রাখলাম। হু ইজ মাই ব্রাদার অনলি রয়েছে, হু ইজ মাই ব্রাদার, যে হয় আমার ভাই। আমি যদি এই ইন ফ্রন্ট অফ দ্য ডোর, দরজার সামনে দাঁড়িয়ে বলি যে হয় আমার ভাই, তাহলে আমার লিসেনার বা পাঠক এটা কি বুঝবে? যে হয় আমার ভাই মানে কি? অর্থ কিন্তু ক্লিয়ার না। তাহলে অর্থ কখন ক্লিয়ার? যখন সে তার আগের যে প্রিন্সিপাল ক্লজ রয়েছে তার উপর ডিপেন্ড করছে, তখন কিন্তু অর্থ ক্লিয়ার। দিস ইজ দ্য ম্যান, এ হলো সেই লোকটি, যে হচ্ছে আমার ভাই। আমার লিসেনার কিন্তু ভালোভাবে বুঝতে পারবে, অডিয়েন্সটা বুঝতে পারবে। তাহলে কিন্তু শুধু শুধু যদি বলি হু ইজ মাই ব্রাদার, যে হয় আমার ভাই, হঠাৎ করে কোনো কিছু না বলে দরজার সামনে দাঁড়িয়ে এটা বললে অর্থ ক্লিয়ার নয়। আর তাহলে আমি এই ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝে নেব। আমি আমার সামনে যতগুলো বাক্য পাবো, যে বাক্যের এক অংশ বা যে অংশ অর্থ প্রকাশ করতে পারবে না, ওই অংশকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, আমি শর্ট করে লিখলাম সাবঅর্ডিনেট ক্লজ। আর যে অংশ অর্থ প্রকাশ করতে পারবে সেটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ, মানে স্বাধীন বাক্য। তাহলে আমরা সংজ্ঞা কি বলেছিলাম? একটি প্রিন্সিপাল ক্লজ মানে একটি স্বাধীন বাক্য থাকবে এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, মানে পরাধীন বাক্য থাকবে। তাহলে বাক্য হবে কিন্তু দুইটা। কমপ্লেক্স সেন্টেন্সে বাক্য হবে কয়টা? দুইটা বাক্য হবে। একটা সেই বাক্যটা হবে স্বাধীন, আর একটা হবে পরাধীন। আর বাক্য মানেই আমরা কি বুঝি? সাবজেক্ট প্লাস ভার্ব বুঝি, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমি সহজভাবে যদি আবার চিন্তা করি, এই একটা কমপ্লেক্স সেন্টেন্সে আমি সাবজেক্ট কয়টা পাবো? এখানে আমি সাবজেক্ট দুইটা সাবজেক্ট পাবো, দুইটা। ভার্ব পাবো কয়টা? দুইটা। এটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে, কারণ আমরা এই ডেফিনিশন জানার পরে এরপরে কিন্তু আমি শিখবো যে হাউ টু চেঞ্জ ফ্রম কমপ্লেক্স টু সিম্পল, কমপ্লেক্স টু কম্পাউন্ড, কম্পাউন্ড টু কমপ্লেক্স, কম্পাউন্ড টু সিম্পল। অ্যান্ড আমাদের এক্সামে কিন্তু সেটাই আসবে, আমাদের এক্সামে কিন্তু ডেফিনেশন আসবে না। বাট আমি যদি ডেফিনেশন ভালো না বুঝি, তাহলে কিন্তু এগুলো আমি পরীক্ষায় করতে পারবো না, ভালো হবে না। এই জন্য ডেফিনেশনটা জানা খুবই জরুরি। আমি তোমাদের জন্য এখানে আরেকটা উদাহরণ দিব।
সাপোজ যদি তুমি মনে করো যে উই ইট so that we may live. আমরা খাই, আমরা কেন খাই? দেখো এই যে so that থেকে বাকি একটা অংশ আর we eat এই আর একটা অংশ, দুইটা পার্ট আমাদের সামনে এসেছে। we eat something, আমরা এখানে ভাত হতে পারে বা another something হতে পারে, we eat bread, we eat rice, we eat food, anything. আমরা খাই, কেন খাই? যাতে আমরা বাঁচতে পারি। তাহলে আমরা খাই বললে we eat, আমরা খাই, এটা বললে আমার যে কোনো লিসেনার আমরা বুঝতে পারবে। কিন্তু আমি যদি বলতাম যে so that we may live, যাতে আমরা বাঁচতে পারি, তাহলে আমার লিসেনার কিন্তু আমাকে প্রশ্ন করতো যে যাতে আমরা বাঁচতে পারি সেই বিষয়টা কি? তাহলে সেই বিষয়টা কি কিন্তু আমার কাছে একদম অজানা। দ্যাট মিনস ইট ইজ ভেরি মাচ unclear, incomplete. That's why আমাকে ভাবতে হবে যে অংশটা আমার অর্থ প্রকাশ করতে পারছে না সেই অংশটা হচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ মানে পরাধীন বাক্য, আর যে অর্থ প্রকাশ করতে পারছে সেটা আমার প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন বাক্য। তোমাদেরকে আর একটা উদাহরণের সাথে আমি একটু অ্যাড করাতে চাই। দেখো আমি ভেরি মাচ সিম্পল উদাহরণ তোমাদের দেওয়ার চেষ্টা করছি যাতে করে তুমি বুঝতে পারো, তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যেন ভালো হয়। ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি পড়ো, ইউ উইল শাইন ইন লাইফ বা ইউ উইল প্রসপার ইন লাইফ, এটসেট্রা। হ্যাঁ, তুমি উন্নতি করবে, ইউ উইল প্রসপার ইন লাইফ। তো আমি লাইফটা একটু পরে লিখছি। আচ্ছা, ধরো এটা তোমাকে যদি প্রশ্ন করি যে এখানে কোনটা স্বাধীন বাক্য কোনটা পরাধীন বাক্য, এটা কোশ্চেন পার্ট মনে করো। ইফ ইউ রিড মোর ইউ উইল প্রসপার ইন লাইফ, ইন প্রসপার এভরিহোয়ার, লাইফ দ্যাট মিনস এনিথিং এলস। তুমি উন্নতি করবে তোমার জীবনে, তোমার সর্বক্ষেত্রে, তুমি তোমার জীবনে উন্নতি করবে, এই কথা যদি একজন বলে তাহলে কিন্তু অর্থটা ক্লিয়ার। কিন্তু কেউ যদি বলে ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি পড়ো, দেখো আর এটা ঢেকে দাও, এটা ঢেকে দিলাম, মনে করো এটা নাই, এই অংশটা আমি এই যে আমি কলম দিয়ে আমি ঢেকে দিচ্ছি, এটা নাই, কি থাকলো ইফ ইউ রিড মোর, যদি তুমি বেশি পড়ো। আচ্ছা, আবারও বলছি, দরজার সামনে বা কোথাও দাঁড়িয়ে কি যদি কেউ বলে, ইন ফ্রন্ট অফ দ্য ডোর যদি কেউ বলে যদি তুমি বেশি পড়ো, যদি তুমি বেশি পড়ো, তো বেশি পড়লে কি হবে সেটা কিন্তু অজানা, আননোন। দ্যাট মিনস আবার প্রশ্ন করলে যদি তুমি বেশি পড়ো, তো বারবার যদি একই কথা বলি আর উত্তরটা সঠিক না আসে, উত্তরটা যদি দেওয়া না যায়, তাহলে বুঝতে হবে সেই পার্টটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ বা পরাধীন বাক্য। আর আমাদের কমপ্লেক্সের বৈশিষ্ট্য হচ্ছে একটি পরাধীন বাক্য থাকবে আর একটি স্বাধীন বাক্য থাকবে। এই যে স্বাধীন বাক্য আগে আসতে পারে, পরাধীন বাক্য পরে যেতে পারে, এটা কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে তোমার বাক্যের যে এলিমেন্টসগুলো রয়েছে, যে উপাদানগুলি রয়েছে, সেটা আছে কিনা। একটা স্বাধীন রয়েছে, একটা পরাধীন রয়েছে, ক্লিয়ার। আমি আশা করছি তোমরা কমপ্লেক্স সেন্টেন্সটা বুঝতে পেরেছো, এই জটিল বাক্যটা। তোমরা এটা এখানে একটা কথা তোমাদের বলে রাখি, প্রত্যেকটা কমপ্লেক্স সেন্টেন্স একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন সাথে যুক্ত থাকে। যেমন ইফ হতে পারে, সো দ্যাট হতে পারে, ডব্লিউএস ওয়ার্ড, হু হুইজ হট হতে পারে, হ্যাঁ, সিন্স হতে পারে, অ্যাজ হতে পারে, লিস্ট হতে পারে। তো এই সাবঅর্ডিনেটিং কনজাংশনগুলো দ্বারা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সটা যুক্ত থাকবে। দো অলদো হতে পারে। তোমরা সাবঅর্ডিনেটিং কনজাংশনের পার্টটা দেখে নিও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী যে বাক্যটি রয়েছে কম্পাউন্ড সেন্টেন্স, আমরা একটু সেখানে যাব।